রাজধানীতে মুষলধারায় বৃষ্টি, ভোগান্তিতে অফিসগামী ও শিক্ষার্থীরা, জলাবদ্ধতায় দুর্ভোগ। বৃষ্টি চলবে আগামী এক সপ্তাহ, ৫ জেলায় বন্যার পূর্বাভাস। বৃষ্টির পানি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন হাওরে তলিয়ে গেছে জমির পাকা আধা পাকা ধান, দিশেহারা কৃষক। বাজেটের উপর চাপ হবে না ফ্যামিলি কার্ড, বাড়বে না মূল্যস্ফীতি, জানালেন প্রধানমন্ত্রী। হাওরের কৃষকদের ৩ মাসের সহায়তার প্রতিশ্রুতি। চট্টগ্রামে জলাবদ্ধতায় দুঃখ প্রকাশ। লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, বাড়তি দাম নিলে সহ্য করা হবে না, কড়া হুঁশিয়ারি বাণিজ্যমন্ত্রীর। ঈদুল আজহার পর আবারও মূল্য সমন্বয়ের দাবি ব্যবসায়ীদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। রাজধানীতে সকাল থেকেই মুষলধারায় বৃষ্টি আর দমকা হাওয়ায় গরম থেকে কিছুটা স্বস্তি মিললেও জলাবদ্ধতা আর যানজটে ভোগান্তি বেড়েছে মহানগরী জুড়ে। আবহাওয়া অধিদপ্তর বলছে, মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত থাকতে পারে এই বৃষ্টির প্রবণতা। এ সময় তাপপ্রবাহ ফেরার সম্ভাবনা কম। সমুদ্র ও নৌবন্দরে জারি করা হয়েছে বাড়তি সতর্ক সংকেত। এদিকে অতি ভারী বৃষ্টির কারণে ৪ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। ৫ জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। মেজবা রহমানের রিপোর্ট। রাজধানীতে দিনটি শুরু হয়েছে বৃষ্টি আর দমকা হাওয়ার সঙ্গে। এতে ব্যবসা গরম থেকে রেহাই মিললেও চলাচলে ভোগান্তিতে নগরবাসী। টানা বৃষ্টিতে বিভিন্ন সড়কে জলাবদ্ধতার কারণে যান চলাচল স্থবির হয়ে পড়ে। অনেক সড়কে যানজটও তৈরি হয়েছে। আছে বাড়তি ভাড়ার অভিযোগও। একটু বৃষ্টি হলে দেখা যেতেছে আমাদের বিভিন্ন ধরনের পরিবহনের ভাড়া অনেক বেড়ে যায়। কারণ আমরা আসার সময় সিএনজির ভাড়া যা দিলাম এর থেকে ডাবল যাচ্ছে। তারপরে হচ্ছে যে আমাদের যে যানজট লেগে থাকে, রাস্তাঘাটও পানি হয়ে যায়, কাদা হয়ে যায়, ফুটপাত দিয়ে হাঁটা চলার সমস্যা, বিভিন্ন প্রবলেম হয়। রাস্তাঘাটে পানি হলে তো মোটর সমস্যা হয়ে যায়, গাড়ি নষ্ট হয়, এই জন্য একটু ভাড়া বেশি নেই। মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। এই সময়ের মধ্যে তাপপ্রবাহ ফিরে আসার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলমান যে বৃষ্টি রয়েছে এটা কন্টিনিউ করবে। এটা আগামী মাসের ৩-৪ তারিখ পর্যন্ত অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। ইতিমধ্যে গত ২ দিনে অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে। আমরা যদি গত ২৪ ঘন্টায় দেখি, সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জে, আপনার ১৬০ মিলিমিটার। সমুদ্র বন্দরকে ৩ নম্বর এবং নৌবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে বলেও জানান এই আবহাওয়াবিদ। এখন যে বৃষ্টিটাও হবে ওই রকম অতি তীব্র কালবৈশাখী ঝড় হওয়া হবে না, নর্মালি মাঝে মাঝে দমকা হওয়া হবে। কারণ যখন একটা প্রচণ্ড গরম থাকে, গরমের পরে যখন একটা ঝড়টা শুরু হয় সেই সময় তীব্র আকারে কালবৈশাখী ঝড় হয়। আর এখন যেহেতু অনেকটা ঠান্ডা হয়ে গেছে, সেক্ষেত্রে বৃষ্টির পরিমাণটাই বেশি থাকবে, দমকা ঝড় হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে। রাজধানীতে জলাবদ্ধতা দূরকরণে সিটি কর্পোরেশনের কার্যত তৎপরতা দেখার অপেক্ষায় রাজধানীবাসী। মেজবা রহমান, বাংলাভিশন, ঢাকা। রাজধানী সহ সারা দেশে সকাল থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আগামী ৭ দিন এই পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে বজ্রপাত, ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টির ফলে বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা ও জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে ১৬০ মিলিমিটার। আগামী এক সপ্তাহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। দীর্ঘ কয়েকদিনের খরতাপের মধ্যে এই বৃষ্টি স্বস্তির আবহ তৈরি করলেও বজ্রপাতে রাজবাড়ী ও জামালপুরে ইসলামপুরে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মৌলভীবাজার ও নেত্রকোনার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বিপদসীমার উপর দিয়ে বইছে মনু নদীর মৌলভীবাজার পয়েন্ট ও ভোগাই কংস নদীর জারিয়া জাঞ্জাইল পয়েন্টের পানি। বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের ১০ উপজেলার হাওরের ফসল পানিতে তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সুনামগঞ্জে মাস জুড়েই থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। পাহাড়ি ঢল আর বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে জেলার সবগুলো হাওরে। অনেক হাওরের নিচু এলাকার পাকা ও আধা পাকা ধান তলিয়ে গেছে পানির নিচে। কোথাও কোথাও পানির নিচে ডুবেছে মাড়াই করা ধানও। বছরের একটিমাত্র ফসল হারিয়ে দিশেহারা কৃষক। এদিকে টানা বৃষ্টি ও উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়ার হাওর অঞ্চল জলমগ্ন হয়ে প্রায় ৬০০ বিঘা জমির পাকা ধান পানিতে তলিয়ে গেছে। সুনামগঞ্জ প্রতিনিধি মাসুম হেলাল ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশিকুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। দিগন্ত জুড়ে যেখানে ছিল সোনালী ধানের সম্ভার, সেখানে এখন অথই পানি।
বছরের একটিমাত্র ফসল তলিয়ে গেছে পানির নিচে। ঝড় বৃষ্টি বজ্রপাত উপেক্ষা করে হাওরে হাওরে আধা পাকা ধান কাটার লড়াইয়ে কৃষকরা। টানা বৃষ্টিপাতে বোরো প্রধান জেলা সুনামগঞ্জের হাওরগুলোতে এখন এমন পরিস্থিতি, বৃষ্টিপাত না থামলে ফসলের আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা। বছরের একটিমাত্র ফসল নিয়ে বিপাকে কৃষকরা। এরই মধ্যে সাল্লা উপজেলার চাপাতির হাওর, ভরাম হাওর, ভান্ডাবিল হাওর, সদর উপজেলার দেখার হাওর, ঝাওয়ার হাওর, বিশম্ভর উপজেলার খরচার হাওর, তাহিরপুর উপজেলার শনির হাওর, মাটিয়ান হাওর, গুরমার হাওর সহ অনেক হাওরের নিচু এলাকার জমির ধান এখন পানির নিচে। যতটুকু পারছেন কাঁচা পাকা ধান তুলে আনার চেষ্টা কৃষকদের। আমরা এগুলো পানির তলে গেছি কি আমরা কাটেরাম অনেক কষ্ট কইরা আকতবার পরে যে জরিয়ায় মেঘায় বড় বড় টাটা দে দৌড়িয়া যাওয়া লাগে ওই দোকানও পানি একবার কাটছি খেতে কামলা দিয়ে এই পানি বাজে কাটটা ওখানে একবার তুষি টানো টানো আগে পানি আইছে এই পানি অনেক তো বাইক 3-4 দিন কষ্ট হচ্ছে ভাই। সব ধান তলিয়ে গেছে, মুষ্টিময় কয়েকটা গিরছে ধান কাটছে। এখন সরকারের উচিত আমরা যতগুলা কৃষক আছি যারা কাটতে পারছি না আমাদের পাশে দাঁড়ান। ধানগুলো আমরা তুলতেছি এগুলো মনে করেন আমরা কাটছি কিন্তু পানির থেকে, ওখানে আবার মনে করেন যে পানির থেকে কাটার পর ওখানে আবার পানি ধরছে ধানের মেঝে। এখন পর্যন্ত হাওরে 55% ফসল কাটা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। জলাবদ্ধতা ও শিলাবৃষ্টিতে নষ্ট হয়েছে 7,000 হেক্টর জমির ফসল। কয়েকদিন যাবৎ বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে কিছু জমি আমাদের প্রাথমিকভাবে আক্রান্ত হয়েছে, সেটার পরিমাণ হলো 5,000-5,500 হেক্টর। ধান কর্তন পুরোপুরি চলছে, আবহাওয়ার কারণে কিছুটা বিলম্বিত হচ্ছে। আজকে বৈরী আবহাওয়া ছিল, কিছুটা বিলম্বিত হচ্ছে, আর বিগত দিনগুলোতে ধান কর্তন স্বাভাবিকভাবে চলছিল। জেলা জুড়ে ফসল রক্ষায় নির্মিত সবগুলো বাঁধ অক্ষত আছে, তবে বৃষ্টিপাতের কারণে নদ নদীর পানি বাড়ায় সেগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা বাঁধে মনিটরিং করতেছি, বিভিন্ন জায়গায় যদি কোনো দুর্বলতা খবর পাই সেখানে আমরা ব্যবস্থা নিচ্ছি। তবে এখন পর্যন্ত আমাদের বাঁধের উপর ঝুঁকিপূর্ণ কোনো জায়গায় আমরা তথ্য আসে নাই বা এরকম ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হয় নাই। তো গড়চাহার যেটা হয়েছিল সেটা আমরা ইতিমধ্যে আমরা এটা সলভ করেছি। এদিকে টানা বৃষ্টি ও উজানের ঢলে তলিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার হাওর অঞ্চল। 2-1 দিনের মধ্যে বৃষ্টি না কমলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। অনেক জায়গায় ধান কেটে গাদা করে রাখা হলেও টানা বৃষ্টির কারণে তা শুকাতে পারছেন না। কোনো ধান ওই কাটতে পারি নাই, লুকোই পাচ্ছি না। এখন আমাদের ধান তলিয়ে যাচ্ছে, কোন যাও পারছি বাবাই নিয়ে লাগছে আউরে যাওই নেওয়া যায়, কিন্তু আমাদের সোনার পর্যন্ত পানির চলতে চলে যায়। আমরা তো আর সাইয়া বাড়িতে বুঝতে পারবো না। বৃষ্টির কারণে ধান কাটতে পারতেছি না, পুরো ধান বন্ধের মধ্যে বেরিয়েছে। ধান নিয়ে খুব ব্যস্তের মধ্যে আছে। কষ্ট ধান করছিলাম, ফসল ভালো হয়েছে, ভালো হইলে কামলা পাই না, মিশিং পাই না। কৃষি বিভাগ জানিয়েছে এরই মধ্যে প্রায় 50% ধান কাটা শেষ। এর মধ্যে হাওর অঞ্চলে প্রায় 73% ধান ঘরে তোলা হয়েছে। সরেজমিন পরিদর্শন করে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। গত 2 দিনের বৃষ্টিতে নাসিরনগরের নিম্নাঞ্চল, হাওরের নিম্নাঞ্চলে 80 হেক্টরের মতো জমি, অর্থাৎ প্রায় 600 বিঘা জমি ধান পানির কিছুটা নিচে, মানে কাটার উপযোগী অবস্থায় আছে, তো কিছুটা নিচে আছে। তো সেটা কর্তন চলছে। আমাদের কৃষি অফিসার সহ অন্যরা সেখানে সরজমিন পরিদর্শন করে কৃষকদেরকে পরামর্শ দিচ্ছেন। চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় বোরোর আবাদ হয়েছে 1,11,770 হেক্টর জমিতে। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। খালে অস্থায়ী 30টি বাঁধ দিয়ে জলাবদ্ধতা নিরসনের কাজ করার কারণেই চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতা তৈরি হয় বলে জানিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। দ্রুত পদক্ষেপের ফলে জলাবদ্ধতা কমে স্বস্তি ফিরেছে বলে জানান তিনি। সকালে মহানগরীর জলাবদ্ধতা প্রবণ এলাকা প্রবর্তক মোড় পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের কথা বলেন। এ সময় সিটি মেয়র বলেন, খাল সংস্কার প্রকল্পের কারণে তাৎক্ষণিক উদ্যোগে অস্থায়ী বাঁধ অপসারণ করায় জমে থাকা পানি দ্রুত নেমে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। সকাল থেকে মহানগরীর বিভিন্ন জলাবদ্ধতা প্রবণ এলাকা ঘুরে ঘুরে মহানগরীর সার্বিক চিত্র পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন মেয়র। এর আগে মেয়রের নির্দেশনায় হিজরা খাল, জামাল খান খাল এবং মুরাদপুর বক্স কালভার্ট এলাকায় স্থাপিত অস্থায়ী বাঁধ অপসারণ করা হয়। এর ফলে প্রবর্তক মোড়, কাতালগঞ্জ, চকবাজার, জামাল খান, মুরাদপুর ও বহদ্দারহাট সহ আশপাশের এলাকায় দ্রুত পানি নেমে যায়।
সামনে বর্ষাকাল আসবে, এই বর্ষাকাল তো একদিন দুই দিন থাকবে না, এই বর্ষাকাল 6 মাস ধরে পারসিস্ট করবে। কাজে এই 6 মাসের প্রস্তুতি নিয়ে কিন্তু কাজগুলো হচ্ছে, এবং কাজগুলো করতে গিয়ে এখানে অসংখ্য সময় আসলে ব্যয় হয়েছে, কারণ এখানে অনেক সময় যে বিল্ডিংগুলো ভেঙে দেওয়া হয়েছে সুবিধার জন্য দিয়েছে রিটেনিং ওয়াল করার জন্য। কাজে এই বাঁধ উঠিয়ে নেওয়ার জন্য আমরা বলেছি আগামীকাল বিকাল 3টায় আমাদের আবারও সমস্ত সেবা প্রদানকারী সংস্থা নিয়ে আমি বসে তাদের সাথে কথা বলবো। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পর্যায়ক্রমে সারা দেশেই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, ফলে বাজেটে এটি কোনো চাপ তৈরি করবে না। সেই সাথে মূল্যস্ফীতি কমাবে বলেও জানান তিনি। এছাড়া ঢাকার উপর চাপ কমাতে সারা দেশে মৌলিক সুবিধা নিশ্চিতে সরকার চেষ্টা করছে বলেও জানান প্রধানমন্ত্রী। হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী 3 মাস সরকারের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেন তিনি। সেই সাথে চট্টগ্রামের জলাবদ্ধতায় নগরবাসীর দুর্ভোগে দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী জানান, চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব সমস্যাটি নিরসনের। আহমেদ সরোয়ারের রিপোর্ট। স্পিকার হাফিজউদ্দিনের সভাপতিত্বে বুধবার সকালে সংসদের কার্যক্রম শুরু হলে সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড রাষ্ট্রের এক ধরনের বিনিয়োগ, এর মাধ্যমে অর্থনীতি আরো সচল হবে। 4 কোটি পরিবারকে আমরা ফ্যামিলি কার্ড দিব। আমরা পর্যায়ক্রমিকভাবে সরকার এটা দেবে। পৃথিবীর কোনো সরকারের পক্ষেই একবারে এটি করা সম্ভব না। প্রথম স্টেজে আমরা যারা ভালনারেবল ফ্যামিলি আমরা তাদেরকে এই কার্ডগুলো দিব। কাজেই ধীরে ধীরে আমরা বাজেটটি তৈরি করব এবং ধীরে ধীরেই আমরা কার্ড দেওয়ার সংখ্যাটা ধীরে ধীরে আমরা বাড়াবো, এবং সেজন্যই আমরা মনে করি আমাদের যে সব হিসাব নিকাশ করেছি আমরা, তাতে করে বাজেটের উপরে কোনো চাপ পড়ার তেমন কোনো কারণ নেই। যে কটি ধরনের ডিফারেন্ট কাইন্ডের এই ধরনের প্রোগ্রাম আছে, আপনি যদি সবগুলোর অর্থ সহযোগিতা অ্যাড করেন দেখবেন যে ফ্যামিলি কার্ডে যেই 2,500 টাকা দেওয়া হচ্ছে সবগুলো অ্যাড করলে সেটার পরিমাণ না। এবং এর মধ্যে আমরা দেখেছি, এর মধ্যে রিসার্চ করে অনেকগুলো মানুষ আছে বা অনেকগুলো ব্যক্তি আছেন যাদের উপরে রিপিটেশন হচ্ছে, যে একই সুবিধা কয়েকটি সুবিধা একজন ব্যক্তি পাচ্ছেন, তো সেগুলোকে আমরা কাট ডাউন করব। আর আপনি ইনফ্লেশনের কথা বলেছেন, আমরা অবশ্যই টাকা ছাপিয়ে দিচ্ছি না, আমরা টাকা ছাপিয়ে দিব না, বরঞ্চ আমরা মনে করি এতে ইনফ্লেশনটা কমে আসবে। সরকার দলীয় সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, রাজধানীকে ক্লিন আর গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে স্থানীয় সরকার বিভাগের আওতায় নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। উত্তর সিটিতে 5 বছরে 5 লাখ গাছ লাগানো হবে। নাগরিক সচেতনতা ও সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে সাপ্তাহিক ভিত্তিতে জনসচেতনামূলক কার্যক্রম গ্রহণের পাশাপাশি বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করার চেষ্টা করা হচ্ছে। কোরিয়া ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠানের বিনিয়োগে মাতাইল ল্যান্ডফিলকে সমন্বিত সার্কুলার ইকোনমি ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা এবং জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তর করার মাধ্যমে সকল বর্জ্যকে জিরো বর্জ্যতে রূপান্তর করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমরা খেয়াল করেছি যে মানুষের সুযোগ সুবিধা, সেটি চাকরি বাকরির ক্ষেত্রে হোক, চিকিৎসার ক্ষেত্রে হোক, পড়ালেখার ক্ষেত্রে হোক, বাচ্চাদের সবকিছুই ঢাকা কেন্দ্রিক গড়ে উঠেছে, এবং একদিন দুই দিক না, এটি বহু বছর ধরে গড়ে উঠেছে। আনফর্চুনেটলি দেশের সারা দেশকে ঘিরে এই সুবিধাগুলো আমরা সেভাবে গড়ে তুলতে সক্ষম হইনি এখনো, এবং সে কারণেই স্বাভাবিকভাবে সারা দেশ থেকে মানুষ ঢাকামুখী হয়ে থাকে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে আমাদের লক্ষ্য হচ্ছে ধীরে ধীরে ঢাকা দেশের সকল অংশেই পর্যায়ক্রমিকভাবে এই বেসিক সুবিধাগুলোকে গড়ে তোলা। আমরা মনে করি এই সুবিধাগুলো যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে মানুষ কম উৎসাহিত হবে ঢাকা শহরে আসার জন্য, এবং এর মাধ্যমেই আমরা ধীরে ধীরে ঢাকার উপরে চাপ কমাতে সক্ষম হব বলে আমরা মনে করি। মানুষ পয়েন্ট অফ অর্ডারে সরকার দলীয় সংসদ সদস্য সাইদ আল নোমান চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। জলাবদ্ধতা নিরসনে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। এরই মধ্যে সিটি কর্পোরেশনের যে প্রশাসক আছে ওনার সাথে আমার কথা হয়েছে, উনি এর মধ্যেই চেষ্টা করছেন, কিন্তু এখন তো এটা অনেক বড় একটা ওয়াটার লগ হয়ে গিয়েছে, স্বাভাবিকভাবে একটু সময় লাগবে। এই কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যাটা থেকে মানুষকে বের করে নিয়ে আসা যায়। মাননীয় স্পিকার, ধন্যবাদ। এদিকে হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী 3 মাস সরকারের পক্ষ থেকে সহায়তা করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। ফসল নষ্ট হয়েছে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। সয়াবিন তেলের দাম লিটারে 4 টাকা বাড়িয়েছে সরকার।
আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় তেলের দাম সমন্বয় করতে এই মূল্য বৃদ্ধি বলে জানালেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তবে বাড়তি দাম নিলে বরদাস্ত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি তার। এদিকে নতুন দাম মেনে নিলেও ঈদুল আজহার পর আবারও মূল্য সমন্বয়ের দাবি জানালেন ব্যবসায়ীরা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। বেশ কিছুদিন ধরেই সয়াবিন তেলের দাম বাড়ানোর দাবি ছিল ব্যবসায়ীদের। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং সে অনুযায়ী দেশীয় বাজারে মূল্য না বাড়ায় সয়াবিনের ঘাটতির কথা জানিয়ে আসছিলেন তারা। বুধবার সচিবালয়ে সয়াবিন তেল আমদানিকারকদের সাথে বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী জানান, উচ্ছে দাম বাড়ায় স্থানীয় বাজারে সয়াবিন তেলের দাম বাড়াতে ব্যবসায়ীদের দাবি যৌক্তিক। দাম সমন্বয়ের কারণে বাজারে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে, সেই সাথে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে ভোক্তারা বর্ধিত দাম মেনে নেবেন বলে আশা তার। পূর্ব নির্ধারিত বোতলজাত সয়াবিন তেলের মূল্য ছিল 195 টাকা লিটার, সেটি এখন থেকে হবে 199 টাকা। আর একইভাবে লুজ সয়াবিনের সাথেও সমপরিমাণ যোগ হবে, লিটার প্রতি 175 থেকে 179 হবে। এ সময় দাম সমন্বয় পুরোপুরি হয়নি বলে মন্তব্য করেন তেল ব্যবসায়ী সমিতির নেতারা। এটা যেটা হয়েছে অত্যন্ত মিনিমাম, কিন্তু আমাদের এটা অ্যাডজাস্টমেন্টটা পুরোপুরি হয় নাই। তারপরেও মাননীয় মন্ত্রী যেখানে বলছে আমরা সেই জিনিসটাই মেনে নিচ্ছি। আমার মনে হয় ঈদের পরে মাননীয় মন্ত্রী যদি জিনিসটা ভালোভাবে দেখে এইটাকে ঠিক করে না দেয়, তাহলে হয়তো ব্যবসায়ীরা কি করবে, তারা প্রাইভেট সেক্টর ব্যবসায়ী, তারা তো আসলে ব্যবসার প্রবাহ কমিয়ে দিবে। আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশীয় বাজারেও সয়াবিন তেলের দাম কমানো হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। মানব সৃষ্ট এক ভয়াবহ বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছে বরিশাল। ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের গবেষণা বলছে শহরটি প্রতি বছর গড়ে প্রায় 2.25 মিলিমিটার করে নিচে নেমে যাচ্ছে। কোথাও কোথাও এর পরিমাণ 1 ইঞ্চি পর্যন্ত পৌঁছেছে, যা ভবন ও অবকাঠামোর জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আবারও সচল করার পরিকল্পনা নিয়েছে সিটি কর্পোরেশন। অচল এই পানি শোধনাগার চলতি মাসেই চালু করতে চলছে প্রস্তুতি। বরিশাল থেকে শাহিন হাসান জানাচ্ছেন বিস্তারিত। অপরিকল্পিত নগরায়ন এবং নিয়মিতভাবে নিয়ন্ত্রণহীন ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে ঝুঁকির মুখে পড়েছে দেশের দক্ষিণ জনপদের প্রধান শহর বরিশাল। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের গবেষণা বলছে প্রতি বছর গড়ে 1.66 মিলিমিটার করে নিচু হয়ে যাচ্ছে বরিশালের মাটি। 2014 থেকে 2020 সাল পর্যন্ত বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর ও জার্মানির ফেডারেল ইনস্টিটিউট ফর জিও সায়েন্স যৌথভাবে বরিশালে গবেষণা চালায়। সেই গবেষণাতেই উঠে আসে এই উদ্বেগজনক চিত্র। প্রত্যেকটা ঘরে ঘরে আপনি দেখবেন গভীর নলকূপ এবং 1 হর্স 2 হর্স এরকম সাবমার্সিবল, অনেকে 3 হর্স সাবমার্সিবল দিয়েও বড় বড় ভবনগুলোতে পানি তুলছে। বিগত দিনের থেকে 2 মিটার শহর ডেবে গেছে। এখানে একটা আমাদের ভবিষ্যৎ আমরা ঝুঁকির দিকে আমরা সবার মনে একটা আতঙ্ক বিরাজ করতেছে। পানি ব্যবস্থা হলে তো ভালো হবে, সবার জন্য উপকার হবে। অনেকের বাসায় টিউবওয়েল নাই, ঠিক আছে, এই জায়গায় পানিটা পাইলে তারা একটু উপকারিত হইবে। মূলত মাটির নিচে শূন্যতা সৃষ্টি হয় বরিশাল সিটির এই বিপর্যয়, যা ভবন ও অবকাঠামোর জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলছেন সংশ্লিষ্টরা। সরকার 10 কোটি টাকা দিয়েছিল সিটি কর্পোরেশনকে রাজস্ব হিসেবে। আমি এই 10 কোটি টাকার টোটাল 8 কোটি টাকা আমি এই দুটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের দিকে ব্যয় করব। সংকট কাটাতে নতুন এক উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। চালু করা হচ্ছে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা 2টি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এটা চালু হলে দেবে যাওয়াটা অনেকটাই কমে যাবে, যেহেতু আরও 4 কোটি, আমরা 2টা ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু হলে কিছুটা কমবে। আমাদের ভবিষ্যতে টার্গেট আছে আরও 2টি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, অর্থাৎ সার্ভিস ওয়াটার ব্যবহার করে আমরা, অর্থাৎ আন্ডারগ্রাউন্ডের দিকে যেন আমাদের যেতে না হয়। চলতি মাসের মধ্যে এই প্ল্যান্ট 2টি চালুর কথা জানিয়েছে সিটির প্রশাসক। 15-20 দিনের ভিতরে আমরা স্টার্ট করতে পারবো, সেই লক্ষ্যে এখন কাজ চলতেছে। আর ওটার জন্য 2 মাস সময় লাগবে, হয়তো 3 মাসের ভিতরে আমরা টোটাল 2টাকেই আমরা সম্পূর্ণভাবে চালু করতে পারবো বরিশালবাসীর জন্য। উদ্বুদ্ধ এই পরিস্থিতি মোকাবেলা শুধু বিসিসির দায়িত্ব নয়, বরং নগরবাসীরও এই পরিস্থিতি মোকাবেলায় ডিপ টিউবওয়েল, সাবমার্সিবল পাম্প পরিচালনার ক্ষেত্রে সহনশীল এবং সতর্ক হওয়া প্রয়োজন। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল।
জুলাই থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও পাটের তৈরি ব্যাগ বিতরণ শুরু হবে। পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে প্রতিটি উপজেলার 2টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিতরণ করা হবে এসব উপকরণ। সম্প্রতি সারা দেশের প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস, ব্যাগ ও জুতা বিনামূল্যে বিতরণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কর্মসূচি বাস্তবায়নে ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে শিক্ষা মন্ত্রণালয়। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন জানান, প্রাথমিকভাবে 180 দিনের এই কর্মসূচিতে সরকারের পাশাপাশি বিজিএমইএ এর পক্ষ থেকে 1 লাখ উপকরণ দেওয়া হবে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম জানান, সরকারের সক্ষমতা থাকলেও প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী সামাজিক কর্মকাণ্ডে ব্যবসায়ীদের অংশগ্রহণ নিশ্চিত করাই তাদের লক্ষ্য। দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি পর্যায়ক্রমে মাদ্রাসা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও এসব উপকরণ বিতরণ করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী ও এলজিআরটি প্রতিমন্ত্রী। আমাদের কোমলমতি শিশুদের ব্যাগ এবং ড্রেস বিতরণ সেই জায়গায় উদ্যোক্তারা এগিয়ে এসছেন এবং আমরা তাদের সাধুবাদ জানাতে এবং আগামী দিনে আরো সহযোগিতা করবেন সেই জন্য আজকের এই মত বিনিময় সভাটি হয়েছিল। আপনারা এটা সুন্দরভাবে জাতির কাছে উপস্থাপন করবেন এবং অন্যরা যেন আগামী দিনে এগিয়ে আসে এই সোশ্যাল রেসপন্সিবিলিটি বিশেষ করে শিক্ষা খাতে সাহায্য করার জন্য সেই আহ্বান জানাচ্ছি। নোয়াখালীতে স্কুল ছাত্রী তাসনিয়া হোসেন অদিতা হত্যা মামলায় সাবেক শিক্ষক আব্দুর রহিম ওরফে রনির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক দুপুরে এই রায় ঘোষণা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন হত্যার শিকার শিক্ষার্থীর স্বজনরা। 2022 সালের 22 সেপ্টেম্বর নোয়াখালীর লক্ষ্মী নারায়ণপুর এলাকার নিজ বাসা থেকে অদিতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সন্দেহভাজন সাবেক গৃহশিক্ষক রনিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানায়, পড়ালেখা বন্ধ করে অন্যত্র কোচিং নেয় ক্ষুব্ধ হয়ে অদিতার বাসায় গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে শিক্ষক রনি। ব্যর্থ হয়ে ঘটনাটি গোপন করতে নৃশংসভাবে ছাত্রীকে হত্যা করে আসামি। এদিকে কুষ্টিয়ার ভেড়ামারায় কলেজ ছাত্রীকে ধর্ষণের দায়ে জনি ওরফে রাজিম নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আসামি পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এই রায় দেন। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের বন্দরটিলা এলাকায় নবনির্মিত নৌবাহিনী মেডিকেল কলেজের উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। জানান, চট্টগ্রামের দক্ষিণ অঞ্চলে আধুনিক চিকিৎসা বিষয়ক শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণের সমন্বয়ে প্রতিষ্ঠিত এই মেডিকেল কলেজ স্বাস্থ্য খাতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। হিলি স্থল বন্দর দিয়ে আমদানিকৃত পাথর ও কয়লা বন্দরের বাইরে স্থানান্তর ও নিজস্ব ইয়ার্ডে রাখার বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে কাস্টমস কর্মকর্তাদের বৈঠক হয়েছে। সকাল 11টায় স্থল বন্দরের সম্মেলন কক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন কাস্টমসের উপকমিশনার সন্তোষ সরেন, বন্দরের আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি শাকওয়াত হোসেন শিল্পী, C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাহিন মণ্ডল সহ স্থল বন্দরের ব্যবসায়ীরা। আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে খাগড়াছড়িতে। সকালে জেলা প্রশাসন কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আসে। পরে জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার সাদাত। সপ্তাহব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে রাঙ্গামাটিতে। সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে এতে প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ কাজল তালুকদার। সাতক্ষীরার শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত 50 বস্তা শামুক ও ঝিনুক সুন্দরবনে অবমুক্ত করেছে বন বিভাগ। সকালে উপজেলার মুন্সিগঞ্জে বন বিভাগের টহল ফাঁড়ির সামনে এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান। সিলেটের গোলাপগঞ্জের বারকোটে স্থানীয় লোকজন ও স্কুল শিক্ষার্থীদের চলাচলের রাস্তার নির্মাণে বাধা দেওয়ার অভিযোগে মানববন্ধন হয়েছে। বারকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এতে অংশ নেন স্থানীয়রা। শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মরণে স্মারক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। সরকারি কলেজ মিলনায়তনে কবি জয়দুল হোসেন ও মামুন সিদ্দিকী সম্পাদিত স্মারক গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাইদ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। রাজধানীতে মুষলধারায় বৃষ্টি, ভোগান্তিতে অফিসগামী ও শিক্ষার্থীরা। জলাবদ্ধতায় দুর্ভোগ, বৃষ্টি চলবে আগামী 1 সপ্তাহ, 5 জেলায় বন্যার পূর্বাভাস।
বৃষ্টির পানি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন হাওরে তলিয়ে গেছে জমির পাকা আধা পাকা ধান, দিশেহারা কৃষক। বাজেটের উপর চাপ হবে না ফ্যামিলি কার্ড, বাড়বে না মূল্যস্ফীতি, জানালেন প্রধানমন্ত্রী। হাওরের কৃষকদের 3 মাসের সহায়তার প্রতিশ্রুতি, চট্টগ্রামে জলাবদ্ধতায় দুঃখ প্রকাশ। লিটারে 4 টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, বাড়তি দাম নিলে সহ্য করা হবে না, কড়া হুঁশিয়ারি বাণিজ্যমন্ত্রীর। ঈদুল আজহার পর আবারও মূল্য সমন্বয়ের দাবি ব্যবসায়ীদের। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।